আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। আসলে এই বইটা হচ্ছে কোন বই থেকে আমরা কভার করতেছি। প্রথমে বলে রাখি, যাদের কাছে ফ্রি হ্যান্ড রাইটিং স্মার্ট ফ্রি হ্যান্ড রাইটিং বইটা আছে তারা সেই বইটি খুলে ফেলতে পারেন, চ্যাপ্টার 4। আর যাদের কাছে নেই তাদের কোনো সমস্যা নেই, আপনি এই ভিডিও থেকে কভার করে নিতে পারেন। আর যদি মনে হয় যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কোনো বই কিনবেন, তাহলে আমি বলবো যে স্মার্ট ফ্রি হ্যান্ড রাইটিং বইটা কিনতে পারেন। বইটা তার মানে এই না যে প্রমোট করছে, আমাকে প্রমোট কিছু করে নাই, জাস্ট বইটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আপনাকে রেফার করলাম। আপনার ইচ্ছে হলে কিনবেন, না হলে কিনবেন না, দ্যাটস ইট। সো চলে যাচ্ছে আজকের ক্লাসে আমরা কথা বলবো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, অর্থাৎ প্যাসিভ ভয়েস অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। ফ্রি হ্যান্ড রাইটিং এখানে একটু আমরা ফলো করি, তাহলে বুঝতে পারবো। এক সেকেন্ড, দেখেন এখানে কি বলা হয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিং প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে কোনো রিপোর্ট তৈরি করতে, বই কিংবা সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে খবরের কাগজগুলো পড়ি, অর্থাৎ কোনো রিপোর্ট তৈরি করি বা যদি কোনো বই পড়ি, সম্পূর্ণ কিন্তু প্যাসিভ ভয়েস দিয়ে, বেশিরভাগ অংশই প্যাসিভ ভয়েস দিয়ে কমপ্লিট করা থাকে। তাহলে বুঝতেই পারতেছেন যে প্যাসিভ ভয়েস কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা অনেকেই বুঝি যে প্যাসিভ ভয়েস মানে মনে হয় বাই এর ব্যবহার, এম আই রাইট? কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং বাই ছাড়াও প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলকভাবে বেশি। তার মানে কি বুঝলাম? যে প্যাসিভ ভয়েসের তুলনামূলকভাবে অনেক বেশি ইউজ আছে। সো সেই ইউজগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাই ব্যবহার হয় না। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ আমরা সাবজেক্টকে ফাইন্ড আউট করতে পারবো না, সেই সেন্টেন্সে আমরা কখনোই বাই ব্যবহার করব না। যেমন, রিপোর্ট যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। সেখানে কিন্তু আমাদের বাইয়ের কোনো প্রয়োজন আসতেছে না, কারণ এখানে কোনো সাবজেক্টকে বোঝানো হচ্ছে না। আমরা যদি বলতাম যে কেউ এই রিপোর্টটা তৈরি করেছে, অর্থাৎ আমার দ্বারা রিপোর্টটা তৈরি করা হয়েছে, তাহলে বলতাম বাই মি। আপনার দ্বারা রিপোর্টটা তৈরি করা হয়েছে বাই ইউ। তো এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা বাইটা ব্যবহার করছি না। এখানে একই কথাই বলা হচ্ছে, এখানে রিপোর্টটি তৈরি করেছে, তা কে তৈরি করেছে এটা উল্লেখ করা হয়নি, এই জন্য বাইটা ব্যবহার করা হয়নি। আরও যদি একটি উদাহরণ দেখি, তাহলে দেখি, রিপোর্ট যত সময় তৈরি করা হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। এখানে কার দ্বারা অনুমোদিত হয়েছে ভাইয়া? ম্যানেজারের দ্বারা। এখন যদি আমরা এখানে ফলো করি যে বা দেখি, রিপোর্টটি যথাযথ সময় তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড। সো এটা আমরা বুঝলাম অন টাইম, সঠিক সময়, এইটুকু তো ঠিক আছে। এবং এই যে অ্যান্ডের কারণে অ্যান্ড নিয়েছি আমরা এবং হিসেবে, এটা অ্যান্ডের শর্ট ফর্ম, ওকে। এটি অনুমোদিত হয়েছে, মানে অনুমোদিত হয়েছে, তার মানে এটি অনুমোদিত হয়েছে। ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। কার দ্বারা অনুমোদিত হয়েছে ভাইয়া? ম্যানেজার দিয়ে অনুমোদিত হয়েছে। তো এখানে সাবজেক্টটা কে ভাইয়া? দ্বিতীয় ক্লোজে সাবজেক্টটা হচ্ছে ম্যানেজার, তা এই জন্য আমরা বাই দ্য ম্যানেজার বলেছি। তো বুঝতে পারছেন যে বাই কেন ব্যবহার করা হয়। অধিকাংশ সময় যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে, অর্থাৎ কোনো কাজ সম্পাদন হয় এবং সেই কাজটি কার দ্বারা সম্পাদন হয়েছে, অর্থাৎ কাজটি কে করেছে, এমনটা বোঝালে আমরা সেখানে বাই ব্যবহার করে থাকি, ওকে। সো চলেন পরবর্তী উদাহরণগুলো দেখে নেই। প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এম ইজ আর প্লাস পাস্ট পার্টিসিপল। তো এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমরা প্রেজেন্ট টেন্সের পরে এম ইজ আর অজারের পরে কোন ভার্বটা নেব। দেখেন, মূলত বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব বা মডেল ভার্বের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। আর যদি আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে না চাই, তাহলে প্রেজেন্ট ফর্মেই ভার্বের সাথে ভার্বের V3টা নিতে হবে। অর্থাৎ মডেল ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, সেটার সাথে হয় আইএনজি যুক্ত হবে, না হলে V3 নিতে হবে। অর্থাৎ
ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা নিতে হবে। যেমন উদাহরণগুলো যদি আমরা দেখি, বাইকটি বিক্রি করা হয়, ইজ অর আর সোল্ড, বিক্রি করা হয় ইজ আর সোল্ড। বইটি বিক্রয় করা হয়, এখানে একটা সাবজেক্ট দিয়েছি, বুকস আর সোল্ড। তো এখানে যদি বলা হয় যে এই দোকানে বইটি বিক্রি করা হয়, দ্য বুকস আর সোল্ড ইন দিস শপ, এই দোকানে বই বিক্রি করা হয়। তো উদাহরণগুলো দেখে বুঝতে পারছেন। আমরা কিন্তু আর এর পর একটা ভাব নিয়েছি, সেলের পাস্ট পার্টিসিপল হচ্ছে সল্ট, বুঝাইতে পারছি? হ্যাঁ। আয়োজন করা হয়, ইজ অর আর কেন নেওয়া হয়েছে, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। সো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা ইজ নেব, আর প্লুরাল সাবজেক্ট হলে আমরা আর নেব। ওকে। অ্যারেঞ্জড, ইজ অর আর অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। এখানে মেলার আয়োজন করা হয়, মেলাটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ যত প্রকার নাম আছে সব প্রকার নামই হচ্ছে সিঙ্গুলার। সো মেলা একটি নাম, এখানে নাম হিসেবে ব্যবহার করেছে, থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা সিঙ্গুলারটা নিলাম। তো ইজ বলা হয়েছে মানে এটা প্রেজেন্ট ফর্ম, অজ বললে আমরা পাস্ট ফর্মে নিয়ে যেতাম, তো এটা প্রেজেন্ট ফর্ম। তো এখন পরের স্টেপে বলা হয়েছে প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড এভরি ইয়ার। সো এখানে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। ওকে। সো এখানে ভার্বের আমরা কি ফর্মটা নিয়েছি ভাইয়া? পাস্ট পার্টিসিপল নিয়েছি, এটা মাথায় রাখেন। হ্যাঁ। একটি পূর্ণাঙ্গ বাক্যের কথা যদি আমরা বলি তাহলে এটা কেমন করে বলতে পারি? ওকে। সো মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন বা পালন করা হয়ে থাকে। দ্য ফার্স্ট ডে অফ মে, যেটা একটা হেড অর্থ, মাথায় রাখবেন ভাই এটা একটা হেড অর্থ, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমরা ভার্বটা নেব সিঙ্গুলার। ওকে। ইজ অবজার্ভড, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েছি, অবজার্ভড অ্যাজ মে ডে ওভার অল দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সকল দেশেই মে ডেকে উদযাপন করা হয়। ওকে। প্রথম মেকে উদযাপন করা হয়ে থাকে। সো এই হচ্ছে একটা বেসিক গেল। আর তারপরে রুলসটা যদি আমরা দেখি, কন্টিনিউয়াস ফ্রম প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার্স। ওকে। সো তিনটা ফর্মেরই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার হবে। যদি আমরা মডেল ভার্ব দেখি, অর্থাৎ অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার দেখি, যদি আমরা কি দেখি ভাই, অ্যাম ইজ আর দেখি, তাহলে এটাকে আমরা ধরে নিব প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, ওয়্যার পাইলে পাস্ট ফর্ম, হ্যাভ বা হ্যাজ থাকলে বা হ্যাড থাকলে সেটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ফিউচার চলে যাবে। উইল বা উইল বি থাকলে, শ্যাল উইল থাকলে আমরা সেটাকে ফিউচারে ধরে নিব। ওকে। সো এখানে যদি আমরা এখন এক্সাম্পলগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। অ্যাম ইজ আর প্লাস, আমরা কি বলছিলাম ভাই, অ্যাম ইজ আর এর পরে যদি কখনো ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অ্যাম ইজ আর এর পরে কি নেওয়া হয়েছে ভাই, বিং নেওয়া হয়েছে। বিং কেন নেওয়া হলো, বিং একটা ভার্ব, যেটা একটা বি ভার্ব। বিং এর পরে যদি আমরা আরেকটা ভার্ব নিতে চাই তাহলে অবশ্যই ভি থ্রি নিতে হবে, কারণ পরপর একই ফর্মের দুইটা ভার্ব বসে না। ভি ওয়ান কখনোই বসবে না, যদি বসে তাহলে মডেল ভার্বের সাথে যদি একটা ভি অন থাকে মডেল ভার্বের, তাহলে পরেরটা হবে ভি থ্রি, অর্থাৎ মডেল ভার্বের যদি ভি অন থাকে পরেরটার সাথে ভি অনের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এর একটা চেঞ্জ। আর যখনই আইএনজি যুক্ত করবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাবে, আর যদি আইএনজি যুক্ত না করি তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়ে যাবে। ওকে। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাম ইজার প্লাস বির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ বিং করা হয়েছে, তারপরে আরেকটা ভার্ব নেওয়া হচ্ছে পাস্ট ভার্বের, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস সেম, জাস্ট অজ, ওয়্যার, যেটা পাস্ট। আর সিঙ্গুলার ভার্ব হলে অস, আর প্লুরাল ভার্ব হলে সিঙ্গুলার সাবজেক্ট হলে অস, আর প্লুরাল সাবজেক্ট হলে ওয়্যার নিতে হবে। তারপর আমরা বলছি বিং। ওকে। বিংটা নিচ্ছি, কেন নিচ্ছি, কারণ আমরা কন্টিনিউয়াসের কাজ করব। বিং নেওয়ার পরে আমরা আরেকটি কি নিচ্ছি ভাইয়া, পাস্ট পার্টিসিপল, কারণ বিং একটি মডেল ভার্ব বা বি ভার্ব বা মডেল ভার্বের পরে সরাসরি ভি থ্রি বসে, অথবা ভি ওয়ান থাকলে ভি ওয়ানের সাথে আইএনজি থাকে। আইএনজি যখন এখানে দেওয়া আছে তাহলে আমাদেরকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাধ্যতামূলক নিতেই হবে। আশা করি এইটুকু ক্লিয়ার বা বুঝাইতে পারছি। ওকে। তারপরে যদি ভবিষ্যতের কথা আসি, শ্যাল বা উইল, কিন্তু শ্যাল বা উইলের সাথে যখন আমরা বি দেবো
তখন এটা একটা মডেল হয়ে গেল। এটা যদিও একটা যুক্ত শব্দ উইল বি, এটা কিন্তু আলাদা আলাদা না। উইল বি নেওয়ার কারণে যেহেতু এটা একটা মডেল ভার্বের মধ্যে পড়ে যায়, তাহলে আমরা বি ভার্বের সাথে বির সাথে আইএনজি যুক্ত করে এটা কন্টিনিউয়াস ফর্মে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে যখন একটি ভার্বের পরে আমরা আরেকটি ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে সেটা অবশ্যই আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিত্তিতে নিতে হবে। এক্সাম্পল দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। ওকে, শেখানো হচ্ছে, কি হচ্ছে? শেখানো হচ্ছে। এখানে কিন্তু বর্তমানের কথা বলা হয়েছে। ইজ অর আর ব্যবহার করতে পারি, তারপর বিং ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে ঠোঁট ব্যবহার করতে পারি। ঠোঁট মানে কি হচ্ছে? টিচ মানে শেখানো, আর ঠোঁট মানে হচ্ছে শিক্ষা দেওয়া। ওকে, তো ইংরেজি শেখানো হচ্ছে ইজ বিং taught or taught English, taught English. ওকে, সো শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। দ্য স্টুডেন্টস আর বিং taught English, taught English. ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর প্যাসিভ ব্যাখ্যা, অর্থাৎ স্বাধীন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কি হচ্ছিল ভাইয়া? গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। তাহলে এটা কোন ফর্মে আছে বলেন তো? এটা আছে হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে। হচ্ছিল মানে সেটা চলমান ছিল, অর্থাৎ অতীতে কোনো কাজ সম্পূর্ণ হচ্ছিল বোঝাতে, অর্থাৎ সেটা চলমান ছিল জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি কন্টিনিউয়াস টেন্সে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং given guard of honor on the occasions of Independence Day. সো আমরা কি বুঝলাম? যে অতীতে কোনো কাজ, অর্থাৎ ভবিষ্যতে না, অতীতে কোনো কাজ হচ্ছিল মানে চলমান ছিল বলতে বোঝায়, সেই কাজগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। টেন্সের আলোচনা যারা দেখছেন বা টেন্স সম্বন্ধে যারা জানেন তারা বিষয়টা ক্লিয়ার অনেকটা। ওকে, পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, দুর্নীতি বন্ধে বাংলাদেশ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেখানে দেখেন, নো ইফেক্টিভ স্টেপস আর বিং taken to stop corruption in বাংলাদেশ। অর্থাৎ দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি বলতো হচ্ছিল না, অর্থাৎ ছিল না, ওটা পাস্ট টেন্সে, আর নেওয়া হবে না এটা ফিউচার টেন্সে। বুঝাতে পারছি? ওকে, চলেন দেখি পরের এক্সাম্পলটা। গার্মেন্টস এর পণ্যগুলি নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই যে ভাই, এটা কিন্তু ভবিষ্যতে হতে থাকবে মানে কি? এটা চলমান থাকবে। এটা হবে এমনটা বোঝাচ্ছে না, হতে থাকবে, হবে কিন্তু সেটা চলমান। এই ক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? দ্য গুড মানে ভালো, আর গুডের সাথে যুক্ত করলে সেটা পণ্য হয়ে যায়। ওকে, দ্য গুডস অফ গার্মেন্টস মানে গার্মেন্টসের পণ্যগুলো, এটা একটা হেড ওয়ার্ড সম্মিলিত হবে, এটাকে আমরা বলতে পারি কি? হেড ওয়ার্ড। যদি এটা কোয়েশ্চেন্স থাকে যে ভাইয়া এটার নিচে দাগ দিয়ে যদি বলা হয় যে দ্য গুডস অফ গার্মেন্টস, এটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাকে বলতে হবে যে এটা একটা হেড ওয়ার্ড। তো হেড ওয়ার্ড যদি থাকে তাহলে এটাকে আমরা সিম্পলি হেড ওয়ার্ড। আর দ্য গুডস এটা হচ্ছে একটা সাবজেক্ট। আর যখন এটাকে ভবিষ্যতের কথা বলা হবে তখন উইল বি being exported abroad regularly. ওকে, মানে এখানে বলা হয়েছে যে গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড অ্যাব্রোড রেগুলারলি, অর্থাৎ বিদেশে গার্মেন্টসের পণ্যগুলো রেগুলার রপ্তানি করা হতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে আমরা সেখানে পাঠাতে থাকবো। অর্থাৎ কী পাঠাতে থাকবো ভাইয়া? আমাদের পণ্যগুলো। সো এই ছিল আজকের আলোচনা। নেক্সট ডেতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য যেটা করতে হবে, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি গ্রুপে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লেমন্স একাডেমি, যেটা গ্রুপের নাম দেখতে পাচ্ছেন, সেটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ সার্চ করেন লেমন্স একাডেমি দিয়ে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।